এবার ফেনল জাতীয় যৌগগুলো বিক্রিয়া করাবার শুরুতেই ফেনলের শনাক্তকরণ বিক্রিয়াটাকে আগে করি। যেহেতু অ্যালকোহল অপেক্ষা আলাদা, তাই এটাকে আলাদা করে করি। একটা মনে রাখবে যে প্রথম ফেরিক ক্লোরাইড FeCl3 দ্রবণে ফেনল বেগুনি বর্ণ ধারণ করে, বেগুনি বর্ণ। তবে আমি এর ডিটেলিংটা অন্যদিকে বলবো। এখানে ফেনলের সাথে Fe+3 আয়নের একটা জটিল যৌগ তৈরি। এটাকে কত রূপে লেখা যায় সেটা আগে দেখি। একটা হচ্ছে FeOPH6, এটা -3 কেউ লিখতে পারে। OPH মানে ও, তারপরে বেঞ্জিন রিংটা, ওই বেঞ্জিন রিংটাকে আমরা কিন্তু এখানে PH লিখছি শর্টকাট করবার জন্য। আবার এটাকে এইভাবেও লিখলেও ভুল হবে না। FeO তারপরে বেঞ্জিন রিং একটা যদি আমরা লিখি তাহলে এখানে +2 করব, আর আয়রনটার মাথায় রোমান ক্যাপিটালে 3 লিখবো। আমরা জটিল যৌগ যখন কমপ্লেক্স কম্পাউন্ড করব তখন দেখে নেব এই 3টা কিন্তু জারণ সংখ্যাটাকে প্রকাশ করছে, ফেরিক। আর H+ ছেড়ে দিলে কি হবে, ওটা মাইনাস। তাহলে 6টা যদি হয় 6টা মাইনাস, একটা আয়রনে 3টে প্লাস, তাহলে বাইরে বেরোলো -3। এই 3টা কিন্তু আধানটা, জটিল যৌগটার আধানটা। আর যদি আমরা একটা লিখি তাহলে +3 থেকে 1 কমে যায়, এটা +2। এটা বেগুনি বর্ণ হবে। এবারে ফেনল ছাড়া ফেনলীয় বেশ কিছু যৌগ আছে যারা কিন্তু এই বিক্রিয়াটা দিতে পারে। কেমন হতে পারে, ধরো ফেনল না পড়ে আমরা ধরো প্রেসল পড়ছি। প্রেসল মানে যেখানে OH আছে, CH3 আছে, এই CH3টা অর্থই হলে অর্থপ্রেসল, মেটাতে হলে মেটাক্রেসল, প্যারাতে হলে প্যারাক্রেসল, তারাও এই বিক্রিয়াটা দেবে। আবার আলফা ন্যাপথল, বিটা ন্যাপথল অ্যারোমেটিক কম্পাউন্ড, এই ন্যাপথালিন রিং, এটা ডাবল ফিউজড ন্যাপথালিন রিং, এখানে যদি ওইচটা থাকে তাকে আমরা বলি আলফা ন্যাপথল, 1 নম্বরে যদি ওইচটা হয়। আর এই ওইচটা যদি 2 নম্বর কার্বনে হয় তাকে বলি আমরা বিটা ন্যাপথল, বিটা ন্যাপথল। তাহলে ফেনল, ক্রেসল, বিটা ন্যাপথল, আলফা ন্যাপথল প্রত্যেকের ক্ষেত্রেই প্রায় এই জাতীয় শনাক্তকারী পরীক্ষা আমরা পাই। বর্ণগুলো ফেনলের জন্য পার্টিকুলার দেখা গেছে একটা বেগুনি বর্ণ হয়। ফেনলীয় অন্যান্য যৌগগুলোর ক্ষেত্রে মনে রাখবে কোথাও বেগুনি, কোথাও সবুজ, কোথাও লাল বর্ণ তৈরি হয়। পার্টিকুলার ফেনল বলে এটা বেগুনি বর্ণ হবে। আবার প্র্যাকটিক্যালি লক্ষ্য করা গেছে যে ফেনলের জায়গায় যদি এটা বেঞ্জোইক অ্যাসিড হয় বা কার্বক্সিলিক অ্যাসিড, বেঞ্জোইক অ্যাসিড, তখন কিন্তু প্রথম ফেরিক ক্লোরাইডের সাথে এটা লাল বর্ণ তৈরি করে, ওয়াইন রেড কালার হয়। তাহলে ডিস্টিংগুইশেবল করে দেওয়া যাবে ফেনল আর বেঞ্জোইক অ্যাসিডে এই একটা বিক্রিয়ার দ্বারা। ফেনল প্রথম ফেরিক ক্লোরাইডের সাথে বেগুনি বর্ণ তৈরি করে, বেঞ্জোইক অ্যাসিড প্রথম ফেরিক ক্লোরাইডের সাথে লাল বর্ণ বানায়। এখন কথাটা হচ্ছে এখানে আমরা প্রথম বলছি কেন, ফার্স্ট পয়েন্ট মনে রাখবো, প্রথমটা কেন হলো। ফেরিক ক্লোরাইড আমরা ক্লাস 11-এ কিন্তু পড়ে নিয়েছি। ফেরিক ক্লোরাইড জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হলে তৈরি করে ফেরিক হাইড্রোক্সাইড আর HCl। মৃদুক্ষার তীব্র অ্যাসিড জলীয় দ্রবণের pH 7-এর কম থাকে। 7-এর
যদি কম পিএইচ হয় তাহলে কিন্তু বিয়োজনটা ফেনলের হ্রাস পায়, ফেনক্সাইড আয়নটা কিন্তু কম তৈরি হবে দ্রবণীতে। তাহলে প্রশম পানাগতি করে আইদার এই এইচসিএলটাকে উপযুক্ত পরিমাণ অ্যামোনিয়া হাইড্রোক্সাইডে দ্রবীভূত করে দিয়ে আমাকে প্রশম করতে হবে এইচসিএলটাকে নিউট্রাল করার জন্য, অথবা শর্টকাট উপায়টা হচ্ছে, এটা কিন্তু আমাদের ল্যাবের সিলেবাসের পরীক্ষার মধ্যে আছে। শর্টকাট উপায়টা কি, ফেরিক ক্লোরাইড সলিডকে ইথানলে দ্রবীভূত করে দিয়ে, ইথানলীয় যে সলিউশন আমাদের থাকে রেকটিফাইড স্পিরিট, তো রেকটিফাইড স্পিরিটের মধ্যে দিয়ে ঝাঁকিয়ে নিলে ওখানে কিন্তু আদ্র বিশ্লেষণটা অত সহজে হয় না, তাহলে ওইটাকে সঙ্গে সঙ্গে আমরা ব্যবহার করে দিলে প্রায় প্রশম ফেরিক ক্লোরাইডের মতোই পাবে। যদি অ্যাবসলিউট নিতে পারো অ্যালকোহলটা তাহলে আরোই ভালো। এটা একটা বিক্রিয়া। আর দ্বিতীয় বিক্রিয়াটা আমরা আবারও পড়বো, আমি এখনই বলে রাখছি, আবার পড়বো অ্যানিলিনে, সেটাকে বলবো আমরা ডাই টেস্ট, বা কেউ বলে ডায়াজো কাপলিং। ডায়াজো কাপলিং, এই ডায়াজো কাপলিং টেস্টটাতে কি করা হয় না, অ্যানিলিন অ্যারোমেটিক 1 ডিগ্রি অ্যামিন যেটা, এটাকে NaNO2 এবং ঘন HCl এর সাথে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার মধ্যে রেখে ডায়াজোনিয়াম লবণে পরিণত করা হয়। অ্যানিলিন পরিণত হয় ডায়াজোনিয়াম লবণে, বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডে। এটা একটা টেস্ট টিউবের মধ্যে তৈরি করে নেওয়া হয়। অপর একটা টেস্ট টিউবে যদি আমরা পার্টিকুলারলি ফেনল নিই, তাহলেও হবে ফেনলের লঘু ক্ষারীয় দ্রবণ, খুব লঘু NaOH অথবা বিটা ন্যাপথল, আলফা ন্যাপথল ইত্যাদি ফেনলীয় কম্পাউন্ডকে আমরা ব্যবহার করতে পারি। সেটা অ্যানাদার একটা টেস্ট টিউবের মধ্যে নিলে ফেনক্সাইড বা ফেনেট আয়ন এখানে তৈরি হয়ে থাকবে। এবারে প্রথম টেস্ট টিউবটা থেকে 2-1 ফোঁটা দ্বিতীয় টেস্ট টিউবের সলিউশনটার মধ্যে মিশিয়ে দিতে হবে। তাহলে কি হবে না, দেখা যাবে একটা লাল বা কমলা বর্ণের যৌগ তৈরি হচ্ছে, যাকে ডায়াজো কাপলড যৌগ বলা হয় বা অ্যাজো কাপলিং বলা হয়। পুরো বিক্রিয়াটাকে, এখানে বিক্রিয়াটাকে বলা হয় অ্যাজো কাপলিং বা ডায়াজো কাপলিং। যত উচ্চ ফেনলীয় যৌগ নেওয়া হবে তত ডায়াজো কাপলিং বিক্রিয়া কিন্তু অনেক ভালো হয়। তো এখানে যে রংটা তৈরি হয় সেটা কিন্তু ডাই হিসেবে ব্যবহার হয়। ডাই মানে ওই জামা কাপড় বস্ত্র ইত্যাদিতে রং করতে যেটা লাগে সেটা এখান থেকে তৈরি করা যায়। এটা অ্যাজো বন্ড একটা, তো ডায়াজো কাপলিং টেস্ট বলে এটাকে, অথবা ডাই টেস্ট বলে। লাল রঙের একটা যৌগ তৈরি, পার্মানেন্ট স্টেনিং করতে পারে, জামা কাপড়কে সাদা কাপড়ে রং করতে পারে, বা আমরা যদি হাতে ওই যৌগটাকে নিই তারপরে কিন্তু হাতটা আলতা লাগানোর মতো একটা দাগ থেকে যাবে, ধুয়ে নিলেও দাগটা থাকবে। এর দ্বারা আমরা শনাক্ত করতে পারবো যে এটা ফেনল ছিল। তাহলে অ্যানিলিনকে 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা টেস্ট টিউবের মধ্যে NaNO2HCl এর সাথে রাখা হলো, তার সাথে ফেনল বা ফেনলীয় যৌগের লঘু ক্ষারীয় দ্রবণ ওই 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার মধ্যে নিয়ে প্রথম টেস্ট টিউবটা 2-1 ফোঁটা দ্বিতীয় টেস্ট টিউবটার মধ্যে মেশালে একটা লাল বা কমলা বর্ণ তৈরি হয়, এটাকে অ্যাজো ডাই বলা হয়। এটাকে ডায়াজো কাপলিং বা ডাই টেস্টও বলে। ফেনলের সাথে কার্বক্সিলিক অ্যাসিড যেমন বেনজোইক অ্যাসিডের বিক্রিয়ায় ফিনাইল বেনজোয়েট এস্টার তৈরি করা যায়। এছাড়া অ্যাসিড হ্যালাইড যৌগগুলির সাথে, মনে রাখবো আমরা, অ্যাসিড হ্যালাইড যৌগগুলির সাথে পিরিডিনের উপস্থিতিতে ফেনলের বিক্রিয়ায় এস্টার যৌগ তৈরি হয়। যেমন অ্যাসিটাইল ক্লোরাইড HCl এর সাথে ফেনলের যদি আমরা বিক্রিয়া করাই HCl এর পিরিডিন অনুঘটকের উপস্থিতিতে
এক্ষেত্রে কিন্তু পিরিডিন অনুঘটক নয়, এই যে এইচ আর সিএল মিলে এক্ষেত্রে আমরা HCl বের করে দেবো। তাহলে বাইরে যে HCl টা বেরিয়ে আসছে সেটা যাতে এস্টারটাকে আর আদ্র বিশ্লেষণ না ঘটাতে পারে সেজন্য পিরিডিন ব্যবহার হয়। পিরিডিন HCl এর সঙ্গে বিক্রিয়া করে পিরিডিন হাইড্রোক্লোরাইড যৌগ তৈরি করবে, আর আমাদের এস্টারটা তৈরি হবে CH3COOH বা ফিনাইল অ্যাসিটেট। এটাকে আমরা বলবো ফিনাইল অ্যাসিটেট। আবার ফেনলের সাথে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের বিক্রিয়ায় ফেনলের সাথে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3 C ডাবল বন্ড O C ডাবল বন্ড O CH3, তাহলে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড আর ফেনল এটার বিক্রিয়া কিন্তু দু রকমের অনুঘটক আমরা ব্যবহার করতে পারি এক্ষেত্রে। একটা হচ্ছে 2-3 ফোঁটা H2SO4 और সোডিয়াম অ্যাসিটেট। তাহলে এখানে আমরা বাদ দেবো এই অনুযায়ী, এই অংশটাকে বাদ দিচ্ছি। তাহলে কি বাদ যাচ্ছে? CH3COOH, এটাকে আমরা যখন মাইনাস করে দিচ্ছি তাহলে পড়ে রইল কি CH3COOPH, CH3C ডাবল বন্ড O বেঞ্জিন রিং ফিনাইল অ্যাসিটেট, এটার নাম হচ্ছে ফিনাইল অ্যাসিটেট। এখানে আমরা কিন্তু একটা বিক্রিয়া করব যার নাম শটেন বোমান বিক্রিয়া। যদি এটা একটা নেম রিঅ্যাকশনের মতোই দেখা হয়, এটাকে শটেন বোমান বিক্রিয়া বলে। বিক্রিয়াটা কিন্তু খুব সোজা। সেটা কি না, ফেনলের বিক্রিয়া হচ্ছে বেনজোইল ক্লোরাইডের সাথে। তাহলে ফার্স্ট অফ অল ধরো বেনজোইক অ্যাসিডকে যদি আমরা SOCl2 এর সাথে বিক্রিয়া করাই তাহলে বেনজোইক অ্যাসিড পরিণত হবে বেনজোইল ক্লোরাইডে COCl এ। এবারে অ্যাকচুয়াল শটেন বোমান বিক্রিয়া হলো সামান্য NaOH এর উপস্থিতিতে বেনজোইল ক্লোরাইডের সাথে ফেনলের বিক্রিয়ায়, যেমনটা আমরা অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে পিরিডিনের উপস্থিতিতে পড়লাম, এখানে যে বেনজোইল ক্লোরাইডের সাথে ফেনলের বিক্রিয়ায় লঘু NaOH এর উপস্থিতিতে HCl টা এই ক্ষেত্রে বেরিয়ে যাবে। তাহলে তৈরি হবে ফিনাইল বেনজোয়েট। ফিনাইল বেনজোয়েট তৈরি হয়, এটাকে শটেন বোমান বিক্রিয়া বলা হয়। এবারে দেখো ফেনলের OH গ্রুপকে বেনজিন বলয় থেকে অপসারণ কি করে করবে। প্রশ্ন দু রকম আসতে পারে। বেনজিন বলয়ে কি করে OH গ্রুপ আনা যায় আমরা আগেই পড়েছি। এখন পড়ব কিভাবে বেনজিন বলয় থেকে OH গ্রুপকে তাড়ানো যায়। তাড়ানো সবথেকে সহজ উপায় হচ্ছে জিঙ্ক ডাস্ট, জিঙ্ক ধুলি সহ ফেনলকে যদি উত্তপ্ত করা হয় তাহলে বেনজিন গ্রুপ ফেনলের OH গ্রুপটা চলে গিয়ে ফেনল বেনজিনে পরিণত হয়। OH গ্রুপের অপসারণ ঘটে ফেনল পরিণত হয় বেনজিনে।
ফেনল ছাড়াও এই বিক্রিয়াটি যদি স্যালিসাইলিক অ্যাসিডের সাথে করা হয়, ফেনলের অর্থো পজিশনে যদি সিডোগোলিজ গ্রুপ থাকে, যাকে আমরা অর্থো হাইড্রোক্সি বেঞ্জোইক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড বলি, এই স্যালিসাইলিক অ্যাসিডকেও যদি জিঙ্ক ডাস্ট সহ উত্তপ্ত করা হয়, তাহলে শুধুমাত্র ওই গ্রুপটা চলে গেল, রইল কিনা বেঞ্জোইক অ্যাসিড। আবার এর যদি আমরা ডিকার্বক্সিলেশন করি, যথা NaOH এবং CaO, এর মিশ্রণটাকে বলা হয় সোডা লাইম। তাহলে সোডা লাইম সহ যদি সূক্ষ্মভাবে উত্তপ্ত করা হয়, তাহলে ও বেনজিনে পরিণত হবে। তাহলে আমরা আরেকবার রিকল করে নিলাম দুটো গ্রুপকে কি করে বেনজিন বলয় থেকে আমরা অপসারণ করতে পারবো। অর্থাৎ ওই গ্রুপ থাকলে শুধুমাত্র জিঙ্ক ডাস্ট সহ যদি পাতন করা হয়, তাহলে ফেনল পরিণত হয় বেনজিনে। আর যদি দেখতে পাই একটা পার্টিকুলার কম্পাউন্ড, যেটা স্যালিসাইলিক অ্যাসিড, এই স্যালিসাইলিক অ্যাসিডকে যদি আমরা জিঙ্ক ডাস্ট দিয়ে উত্তপ্ত করি, তাহলে ওর প্রথমে ওই গ্রুপটা চলে গিয়ে পরিণত হবে বেঞ্জোইক অ্যাসিডে, এন্ড দেন বেঞ্জোইক অ্যাসিডকে যদি সোডা লাইম সহ আমরা শুষ্ক পাতন করি, তাহলে সিডব্লিউএইচ গ্রুপটা ডিকার্বক্সিলেশন ঘটবে এবং ওখান থেকে পরিণত হবে বেনজিন। এবারে ওই গ্রুপটার আমরা দেখবো NH2 গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। প্রায় 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জিঙ্ক ক্লোরাইড অনুঘটকের উপস্থিতিতে লাইকার অ্যামোনিয়া বা তরল অ্যামোনিয়ার সাথে ফেনলের বিক্রিয়াতে অ্যানিলিন তৈরি হয়। অর্থাৎ ওই গ্রুপটা এখান থেকে চলে যায় এবং একটা NH2 গ্রুপ আসে, অ্যানিলিন। খুব ইম্পর্টেন্ট একটা প্রতিস্থাপন। লাইকার অ্যামোনিয়ার সাথে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জিঙ্ক ক্লোরাইড অনুঘটকের উপস্থিতিতে ফেনলের বিক্রিয়ায় পরিণত হয় অ্যানিলিন। এবারে অন্যান্য বিক্রিয়াগুলো পড়বার জন্য আমরা পড়ব বেনজিন বলয়ে প্রতিস্থাপন বিক্রিয়া। একটা বিক্রিয়া পড়াই Br2 এর সাথে, খুব ইম্পর্টেন্ট একটা পার্থক্য আছে, এটাকে একটু খেয়াল করবে। ব্রোমিনটা একই থাকছে, কিন্তু ব্রোমিনটা কোন মিডিয়ামে নেওয়া হচ্ছে তার উপরে ডিপেন্ড করে যাবে প্রোডাক্টটা কি হবে। ফার্স্ট, লাল বর্ণের ব্রোমিন জলের সাথে বিক্রিয়া। মনে রাখবে এক্ষেত্রে কিন্তু Br2 শুধু নিচ্ছি না, তার সাথে H2O মিডিয়াম নিচ্ছি। তাহলে ব্রোমিন জলের সাথে যখন ফেনলের বিক্রিয়া ঘটানো হচ্ছে, তখন 2,4,6 ট্রাইব্রোমো ফেনল এর সাদা পদক্ষেপ পড়বে। 2,4,6 ট্রাইব্রোমো ফেনলের সাদা পদক্ষেপ পড়ে। এটা কিন্তু ফেনলের সাথে বেনজিনের পার্থক্য করতে পারবে। কিন্তু আবার অনেক কটা যৌগই আমরা পাবো যারা কিন্তু এই বিক্রিয়াটাই দেবে, যেমন অ্যানিলিন। অ্যানিলিনকেও ব্রোমিন জলের সাথে বিক্রিয়ায় সাদা পদক্ষেপ পড়ে 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিনের। তো এটা কিন্তু ফেনলের একদম ডাইরেক্ট আইডেন্টিফিকেশন, আমরা সেটা বলবো না। কিন্তু কিছুটা নন পোলার সলভেন্ট যদি আমরা ব্যবহার করি, যেমন CS2, CCl4, এই জাতীয় মাধ্যম ব্যবহার করলে কোথাও বিক্রিয়াটা অ্যাসিডিক অ্যাসিড মিডিয়ামেও আছে। ফেনলের সাথে CS2 বা CCl4 মিডিয়ামে Br2 এর বিক্রিয়া ঘটালে একটি মাত্র ব্রোমিন বেনজিন বলয়ে প্রবেশ করে।
তখন আমাদেরকে মনে রাখতে হবে ফেনল কি নির্দেশক। অবভিয়াসলি আমরা জানি ফেনল অর্থ প্যারা নির্দেশক। তাহলে আমরা এখানে দুটো আইসোমার পাবো, সেটা হলো অর্থ ব্রোমোফেনল এবং প্যারা ব্রোমোফেনল। অর্থ ব্রোমোফেনল এবং প্যারা ব্রোমোফেনলে দুটো আইসোমার পাবো। ডিফারেন্সটা মনে দেখো, রিএজেন্ট একই Br2, এখানেও Br2, এটা H2O, সেখানে হলো 2,4,6 ট্রাইব্রোমোফেনল। কিন্তু যখন আমরা নন পোলার মিডিয়াম ব্যবহার করব CS2 CCl4, সেই জায়গাতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কি অর্থোব্রোমোফেনল এবং প্যারাব্রোমোফেনল মাত্র একটি করে ওই গ্রুপ বলয়ে প্রবেশ করছে। মিশ্র অ্যাসিড ঘটিয়ে বেনজিনের নাইট্রেশন ঘটানো যায়, সেখানে যথাক্রমে বেনজিন থেকে নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন থেকে মেটানাইট্রোবেনজিন এবং খুব বেশি দীর্ঘক্ষণ যদি বিক্রিয়া চালানো যায় ড্রাস্টিক কন্ডিশনে 1,3,5 ট্রাইনাইট্রোবেনজিন বা টিএনবি তৈরি হয়। টলুইনের ক্ষেত্রে সতর্কভাবে বিক্রিয়াটা চালাতে পারলে টিএনটি পর্যন্ত তৈরি হয়। কিন্তু আমরা এখানে পড়ব ঘরের উষ্ণতায় যদি ফেনলকে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটানো হয়, নাইট্রিক অ্যাসিডের সাথে রুম টেম্পারেচারে যদি বিক্রিয়া ঘটানো হয় 8টি রুম টেম্পারেচার, তাহলে দুটো আইসোমার আমরা পাই। একটা হলো ফেনল অর্থ দ্বারা নির্দেশক, তো অর্থো নাইট্রোফেনল, এবং প্যারা নাইট্রোফেনল। আমরা যদি মিক্সড অ্যাসিড ব্যবহার করি একই রকম হবে, কোনো অসুবিধা নেই। এখানে নাইট্রিক অ্যাসিড রুম টেম্পারেচারের জায়গায় তোমরা মিক্সড অ্যাসিডও ব্যবহার করতে পারো। সেকেন্ড একটা স্ট্র্যাটেজি আছে যাতে করে প্যারা নাইট্রোফেনলের একটু আধিক্য ঘটানো যায়। আধুনিক মেথডগুলোর মধ্যে পড়ে ফেনলকে NaNO2, মনে রেখো এই বিক্রিয়াটা, এবং HCl এর সাথে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার মধ্যে যদি বিক্রিয়া ঘটানো হয়, NH2 এর ক্ষেত্রে একরকম হয়, ফেনলের ক্ষেত্রে কিন্তু আরেক রকম হবে। তাহলে ফেনল পরিণত হয় প্যারা নাইট্রোসো ফেনল। ফেনল থেকে হলো প্যারা নাইট্রোসো, NO গ্রুপটাকে নাইট্রোসো গ্রুপ বলবো। এটাকে নাইট্রিক অ্যাসিড দ্বারা যদি জারণ করা হয় তাহলে NOটা জারিত হয়ে যায় NO2। এক্ষেত্রে তাহলে আমরা দেখলাম প্যারা নাইট্রোফেনল, মেজর প্রোডাক্ট হিসেবে তৈরি হলো প্যারা নাইট্রোফেনল। এক্ষেত্রে দু রকম প্রোডাক্ট পেয়েছি, এখানে প্যারা নাইট্রোফেনল এক্সেস অ্যামাউন্ট। থার্ড একটা মেথড পড়ব, ট্রাই নাইট্রোফেনল তৈরির আধুনিক একটা পদ্ধতি। যদি টেম্পারেচার গুলো বিশেষ না মুখস্থ করতে পারো অসুবিধা নেই। ঘন H2SO4 100 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত বলে যদি 100 ডিগ্রিটা মনে থাকে বা 200 ডিগ্রিটা মনে থাকে, ডেল্টা সাইন ব্যবহার করবে একটা, টেকনিক্যালি কারেক্ট। তাহলে অর্থো হাইড্রক্সি বেনজিন সালফোনিক অ্যাসিড, যদিও টেম্পারেচার ভেদ আছে এখানে আমরা একটু পরেই পড়ছি, এবং প্যারা হাইড্রক্সি বেনজিন সালফোনিক অ্যাসিড এর একটা মিশ্রণ তৈরি হয়। তাহলে ফেনলের প্রথমত আমরা কি করলাম, সালফোনেশন ঘটিয়ে দিলাম, অর্থো হাইড্রক্সি সালফোন বেনজিন সালফোনিক অ্যাসিড প্যারা হাইড্রক্সি, এন্ড দেন
ঘন HNO3 সহ প্রায় 100 ডিগ্রিতে টেম্পারেচার না মনে থাকলে ডেল্টা ব্যবহার করে দেবে। তাহলে ফেনলে দেখা যায় 3টি NO2 গ্রুপ আছে। ইন বিটুইন একটা কথা বলে রাখি, যে সকল গ্রুপ রেজোনেন্সের দরুন বেঞ্জিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে, মনে রাখবে তাদেরকে বলে ডি অ্যাক্টিভেটিং গ্রুপ। এরা অ্যাক্টিভেট করে না, অ্যাক্টিভেশন বেঞ্জিন বলয়ের সক্রিয়তা হ্রাস করে, ডি অ্যাক্টিভেটিং। এক্ষেত্রে আমরা পেলাম 2 4 6 ট্রাই নাইট্রোফেনল। এর একটি ডাক নাম আছে, বিশেষভাবে মনে রাখবে, পিক্রিক অ্যাসিড। ওলবে স্মিথ বিক্রিয়াটা কিন্তু ফেনল অপেক্ষা ফেনেট, সোডিয়াম ফেনেট, পটাশিয়াম ফেনেট এরা ভালো বিক্রিয়া করে। আমি তার কারণটা নিয়েও আলোচনা করব। তাহলে সোডিয়াম ফেনেট বা ফেনক্সাইডের সাথে 4 থেকে 7 অ্যাটমোস্ফিয়ার চাপে 4 থেকে 7 অ্যাটমোস্ফিয়ার 120 ডিগ্রি থেকে 140 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় CO2 এর বিক্রিয়ায় প্রধানত সোডিয়াম স্যালিসাইলেট তৈরি হয়, অর্থাৎ অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি হয়। সোডিয়াম স্যালিসাইলেট, অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডের সোডিয়াম লবণ। এটাকে আমি না এই সোডিয়ামটাকে এনে লিখলাম, তাহলে সোডিয়াম স্যালিসাইলেট। এবারে সোডিয়াম স্যালিসাইলেটকে দুটো নিয়মে লিখতে পারি আমরা। দেখ, এন এর জায়গায় HCl আনতে হবে, H আনতে হবে, তাহলে ওটা HCl লিখতে পারি, অথবা যদি মনে না পড়ে H3O+ লিখতে পারি। তাহলে এটা পরিণত হবে স্যালিসাইলিক অ্যাসিডে। এটার নাম স্যালিসাইলিক অ্যাসিড। এক্ষেত্রে মনে রাখবো, যদি আমরা পটাশিয়াম ফেনেট ব্যবহার করি, ON এর জায়গায় যদি OK ব্যবহার করি, তাহলে প্যারা আইসোমারটা মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হয়, অর্থাৎ এই COO গ্রুপটা প্যারাতে আসে, প্যারা আইসোমারটা মুখ্য হবে। এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আমাদেরকে যেটা হয়তো কাজে লাগবে, যে কেন ফেনলের পরিবর্তে ফেনক্সাইড বা ফেনেট থেকে করা হয়। লক্ষ্য করেছে কি ব্যাপারটা, যে ফেনল অপেক্ষা ফেনক্সাইড আয়নে অক্সিজেনের মাথায় ইলেকট্রন ঘনত্বের পরিমাণ অনেক বেশি। এবারে এই অক্সিজেনের মাথায় এক্সেস ইলেকট্রন ঘনত্ব বেঞ্জিন বলয়ের ইলেকট্রন ঘনত্বকে বেশি বৃদ্ধি করে ফেনল অপেক্ষা। ফলে ফেনক্সাইড বা ফেনেট যৌগগুলি বেঞ্জিন অপেক্ষা ইলেকট্রোফিলিক বিক্রিয়াতে অধিক সক্রিয় হয়। তাহলে O- চার্জটা বেঞ্জিন বলয়ে প্রবেশ করে, বেঞ্জিন বলয়ে ইলেকট্রন ডেনসিটি বাড়ায়, ইলেকট্রোফিলিক বিক্রিয়াতে সক্রিয়তা বাড়ায়। CO2টা এখানে কিন্তু ইলেকট্রোফাইল, ইলেকট্রন ঘনত্ব গ্রহণ করে। তাহলে তৈরি হলো, দেখ এটা ডাবল বললো, এখানে C=, কিন্তু এখানে হলো কি, বেঞ্জিন বলয়ের অ্যারোমেটিক কাঠামোটা নষ্ট হয়ে গেছে। তো আমরা জানি বেঞ্জিন যেভাবেই হোক অ্যারোমেটিক কাঠামোটা ফেরত পাওয়ার চেষ্টা করে, তখন এই হাইড্রোজেনটাকে প্রোটন আকারে ত্যাগ করে এবং ওটা O- হলো, এটা ডাবল বন্ড ফেরত এলো এবং এই O- টা এই প্রোটনটাকে গ্রহণ করে নেয়।
স্যালিসাইলিক অ্যাসিডকে তিনটে যৌগে খুব সহজে রূপান্তর করা যায়। আমরা যেমন সায়ানোহাইড্রিন পড়েছিলাম অ্যালডিহাইডের, সেই সায়ানোহাইড্রিন যৌগগুলো থেকে আমরা হাইড্রক্সি অ্যাসিড তৈরি করেছি, অ্যামিনো অ্যাসিড বানিয়েছি। এখানে এক প্রথম বিক্রিয়াটা যেটা করব, অ্যাসিটিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এবং কয়েক ফোঁটা H2SO4 অথবা অ্যাসিটিক অ্যাসিড কয়েক ফোঁটা H2SO4, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড না লিখে কিন্তু অ্যাসিটিক অ্যাসিডও হতে পারে, তাহলে তৈরি হয় অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড বা আমরা বলবো ও অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। অ্যাসিটাইলেশনটা ঘটে ফেনোলীয় অক্সিজেনে, এখানে হবে ও CO CH3 আর এটা হবে COOH। এটাকে বলা হয় অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড বলা হয় এটাকে। এটার কিন্তু একটা রাসায়নিক নাম আছে, বাণিজ্যিক নাম বলতে পারিস অ্যাসপিরিন। এটাই নাম হলো অ্যাসপিরিন নামক যে মেডিসিনটি আমরা ব্যবহার করি, পেন কিলার এবং অ্যান্টিপাইরেটিক হিসাবে আমরা ব্যবহার করি অ্যাসপিরিনকে। অ্যাসপিরিনের আরো একটা কাজ আছে মনে রাখবে, যাদের হৃদযন্ত্রের সমস্যা থাকে, হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে, তাদের ব্লাড ক্লটিং হয়ে যায় ভেনের মধ্যে, তাদের ব্লাড ক্লটিং রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করতে, রক্তকে তরল রাখতে এই অ্যাসপিরিন দেওয়া হয়। তাহলে অ্যাসপিরিন অ্যানালজেসিক, অ্যান্টিপাইরেটিক, জ্বরনাশক, বেদনানাশক এবং হৃদযন্ত্রে যাদের সমস্যা থাকে রক্তকে তরল করার ওষুধ হিসেবে ব্যবহার করা হয় অ্যাসপিরিন ও অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড বা অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। সেকেন্ড যে বিক্রিয়াটা করব এটাও ইম্পর্টেন্ট, মিথানল সামান্য এবং কয়েক ফোঁটা H2SO4 যদি আমরা দিই তাহলে একটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড তৈরি হয় যাকে আমরা বলি অয়েল অফ উইন্টারগ্রিন। তোমরা অনেকেই দেখেছো বেদনানাশক যে মলমগুলো ব্যবহার হয় যেমন আয়োডেক্স, বলিনি, এগুলোর একটা ক্যারেক্টারিস্টিক স্মেল আছে, প্রায় কাছাকাছি এক ধরনের স্মেল পাওয়া যায়। এটা হলো কি মিথাইল স্যালিসাইলেট, এটাকে বলছি আমরা মিথাইল স্যালিসাইলেট বা মনে রাখবে অয়েল অফ উইন্টারগ্রিন। উইন্টারগ্রিন ঘাসের তেলেতে এই যৌগটি থাকে, এটাকে অয়েল অফ উইন্টারগ্রিন বলে। ঠান্ডা লাগার যে ভেপার নেওয়া হয়, তারা ঠান্ডা লাগায় উপশমের জন্য, ব্যথা বেদনার ঔষধে এই অয়েল অফ উইন্টারগ্রিন বা মিথাইল স্যালিসাইলেট ব্যবহার করা হয়। প্রায় প্রত্যেকটা পরীক্ষাতে এই যৌগগুলো আসে, এটা প্রায় প্রত্যেকটা পরীক্ষায় আসে। থার্ড একটা কমন কম্পাউন্ডের চেঞ্জ আমরা করব, স্যালিসাইলিক অ্যাসিডের সাথে ফেনলের বিক্রিয়া। ফেনলের বিক্রিয়ায় তৈরি হয় ফিনাইল স্যালিসাইলেট OH COOH, ফিনাইল স্যালিসাইলেট যার নাম হচ্ছে স্যালল। অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক হিসাবে স্যালল ব্যবহার করা হয়, অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক হিসাবে।
অর্থাৎ অন্তর্যন্ত্রের মধ্যে ক্ষত সৃষ্টি হলে তার নিরাময়ে অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক হিসাবে এই স্যালনকে ব্যবহার করা হয়, ফিনাইল স্যালিসাইলেট। এটা কি না, ফেনলের সাথে ক্লোরোফর্ম এবং NaOH মিশিয়ে উত্তপ্ত করলে সোডিয়াম স্যালিসালডিহাইড উৎপন্ন হয়। বিক্রিয়াটা হচ্ছে ফেনলের সাথে ক্লোরোফর্ম CH3 NaOH 60 থেকে 80 বা 100 এর মধ্যে যদি উত্তপ্ত করা হয়, তাহলে এখান থেকে তৈরি হবে কি না সোডিয়াম স্যালিসালডিহাইড। এটা কিন্তু CHO হবে, ঠিক আছে। COOH হয়ে গেলে কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড হতো, এটা হচ্ছে CHO, যাকে লঘু HCl দ্বারা অম্লায়িত করলে স্যালিসালডিহাইড তৈরি হয়। অর্থ হাইড্রক্সি বেঞ্জালডিহাইড তাকে বলা হয় স্যালিসালডিহাইড, অর্থ হাইড্রক্সি বেঞ্জালডিহাইড বা স্যালিসালডিহাইড। তাহলে ফেনলের সাথে ক্লোরোফর্ম এবং NaOH মিশিয়ে 60 থেকে 80 ডিগ্রি বা 100 ডিগ্রির মধ্যে উত্তপ্ত করলে সোডিয়াম স্যালিসালডিহাইড তৈরি হয়, যাকে অম্লায়িত করলে স্যালিসালডিহাইডে পরিণত হয়। এই বিক্রিয়াটির একটি বর্ধিত রূপ মনে রেখো। ফেনলের সাথে যদি CCl4 কার্বন টেট্রাক্লোরাইড এবং NaOH এর দ্রবণ মিশিয়ে উত্তপ্ত করা হয়, তাহলে সোডিয়াম স্যালিসাইলেট উৎপন্ন হয়। সোডিয়াম স্যালিসাইলেট বা সোডিয়াম স্যালিসাইলেট তৈরি হয়। এটাকে অম্লায়িত করলে স্যালিসাইলিক অ্যাসিড পাওয়া যায়। তাহলে রাইমার-টিমেন বিক্রিয়া কিন্তু প্রধানত স্যালিসালডিহাইড তৈরির জন্য, যার বর্ধিত রূপটাকে আমরা স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করতে পারবো। আর একটু আগেই আমরা স্যালিসাইলিক অ্যাসিড থেকে আরো 2-3 রকমের যৌগ তৈরি করলাম, সেই যৌগগুলো এখান থেকেও একইভাবে সম্ভব। তাহলে অ্যারো দিয়ে যখন ABCD টাইপের থাকবে, এর পরেতে ধরো অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে দিল, তাহলে অ্যাসপিরিন, ফেনল দিলে স্যালল, মিথানল দিলে মিথাইল স্যালিসাইলেট। পরের বিক্রিয়া যেটা পড়বো তাকে বলা হয় গ্যাটারম্যান বিক্রিয়া। অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড অনুঘটকের উপস্থিতিতে ফেনলের সাথে HCl এবং HCl এর বিক্রিয়ায় প্রথমে একটি ইমিন জাতীয় যৌগ তৈরি হয়। এই ইমিন জাতীয় যৌগের আত্ম বিশ্লেষণ করলে প্রধানত যেটা পাই সেটা হচ্ছে প্যারাহাইড্রক্সি বেঞ্জালডিহাইড। আমরা ক্লাস 11-এ যখন অ্যারোমেটিক পড়েছি, তখন বেনজিনের যে গ্যাটারম্যান বিক্রিয়া পড়েছি তারই একটা বর্ধিত রূপ এটা। এটাকে জল দ্বারা আত্মবিশ্লেষিত করলে, অ্যাসিড দ্বারা আত্মবিশ্লেষিত করলে ইমিনটা ভেঙে প্যারাহাইড্রক্সি বেঞ্জালডিহাইডে পরিণত হয়। এটা কিন্তু স্যালিসালডিহাইড নয়, এটা হচ্ছে প্যারাহাইড্রক্সি বেঞ্জালডিহাইড। পরের যে বিক্রিয়াটা করব তাকে বলা হয় ল্যাডারার-ম্যানাসে বিক্রিয়া। এই বিক্রিয়াতে ফেনলের
সাথে HCHO অর্থাৎ ফর্মালডিহাইড, ফেনলের সাথে ফর্মালডিহাইডের বিক্রিয়া করানো হয় প্রথমে ক্ষার মাধ্যমে এবং উৎপন্ন যৌগকে অম্লায়িত করলে অর্থ এবং প্যারা অবস্থানে CH2OH গ্রুপ আসে। HCl-টা শুধু কিন্তু অম্লায়িত করার হিসেবে ব্যবহার হচ্ছে এখানে। প্রথমে গ্রুপটা হয় CH2Cl, যেটা অম্লায়িত করে আদ্র বিশ্লেষণ করলে এটা আসবে CH2OH। অর্থোফরমাইল এবং প্যারাফরমাইল গ্রুপ দুটো আসে। অর্থতে CH2OH এবং প্যারাতে CH2OH হয়। অর্থ হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল এবং প্যারা হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল তৈরি হয়। এবারে বলি, এই বিক্রিয়াটা দীর্ঘক্ষণ চালালে এই CH2OH গ্রুপগুলো অর্থ প্যারা অবস্থানগুলিকে দখল করতে থাকে। তো আমরা একটা দেখলাম, একটার পরে দুটো তিনটে অবধি হয়। তারপরে দীর্ঘক্ষণ বিক্রিয়া চালালে একটি রেজিন যৌগ তৈরি হয়, যাকে বলা হয় ফেনল ফর্মালডিহাইড রেজিন। এর একটা নাম হচ্ছে ব্যাকেলাইট বা বেকেলাইট। এটা কিন্তু থার্মোসেটিং। আমি বুঝিয়ে দিচ্ছি হোয়াট ইজ থার্মোসেটিং। দেখেছো বাড়িতে বেশিরভাগ প্লাস্টিক বা পলিমারের যৌগগুলোকে রিসাইকেল হয়, কিছু লোকজন আসে নিয়ে যায়, ফের হিট দেয়, গলায় ছাঁচে ফেলে, অন্য জিনিস হয়। তাহলে এরকম হতে পারে, ছিল আমাদের একটা প্লাস্টিকের বালতি, ও ভেঙে গিয়েছিল, তারপরে নিয়ে যে গলিয়ে টলিয়ে ওটাকে চেয়ার করে দিয়েছে। কোনোদিন চেয়ারটাকে নিজে গলিয়ে টলিয়ে জুতো সোলও হয়ে যেতে পারে, আবার সেটা থেকে দড়িও বানিয়ে ফেলতে পারে। এগুলোকে বলা হয় থার্মোপ্লাস্টিক। অর্থাৎ যেই প্রকার পলিমারকে বারংবার তাপ দিয়ে গলা নেওয়া যায় এবং ছাঁচে ফেলে অন্য বস্তুর রূপ দেওয়া যায়, তাদেরকে বলে থার্মোপ্লাস্টিক। কিন্তু কিছু পলিমার আছে যাদেরকে একবারই ছাঁচের মধ্যে নিয়ে বিক্রিয়া করিয়ে রেজিনটা তৈরি করা হয় এবং শক্ত হয়ে যে রূপটা একবার নিয়ে নেয়, তারপর আর ওটাকে উত্তপ্ত করে গলিয়ে নতুন রূপ দেওয়া যায় না। অ্যাজ ফর এক্সাম্পল আমাদের সুইচ বোর্ড, সুইচ বোর্ডের বা সুইচ গুলো যেটা মেটেরিয়ালটা দিয়ে তৈরি তাপ প্রতিরোধ করতে পারে, দেখেছো, তড়িৎ যায় না, ওইটা বেকেলাইট দিয়ে তৈরি। অথবা টেলিভিশন, কম্পিউটার, রেডিওর যে ক্যাবিনেট গুলো হয়, ওই ক্যাবিনেট গুলো বেকেলাইট নামক থার্মোসেটিং পলিমার দিয়ে তৈরি হয়। কোথাও কোথাও এরকম একটা স্ট্রাকচার ফেনল ফরমালডিহাইড বেকেলাইটের দেওয়া থাকে। ক্রস লিঙ্কিং পলিমারের মতন এরা পলিমার একটা গঠন তৈরি করে দেয়, যেটাকে আমরা ফেনল ফরমালডিহাইড রেজিন বা বেকেলাইট বলি। এটা থার্মোসেটিং। মনে রাখো কি, সুইচ বোর্ড, টিভি, রেডিও, কম্পিউটার ইত্যাদির ক্যাবিনেট গুলো বানাতে এই বেকেলাইট বা ফেনল ফরমালডিহাইড রেজিনকে ব্যবহার করা হয়। পরের কিন্তু আমরা আরেকটা ইম্পর্টেন্ট যৌগ তৈরি করব। কেমিস্ট্রি বাদ দিয়ে বাদ বাকি লোকেরা কিন্তু একটু ভুল উচ্চারণ করে। এটা হচ্ছে ফেনোলফথ্যালিন। আমরা ফেনোলফথ্যালিন বলতে অনেকে অভ্যস্ত।
একটু স্ট্রাকচারটার দিকে নজর রেখো। হ্যালিক অ্যানহাইড্রাইড বলে দিই প্রথমত, বেনজিন বলে যদি অর্থ পজিশনে দুটো COOH থাকে তাকে বলা হয় ফ্যালিক অ্যাসিড। এই ফ্যালিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড যে ফ্যালিক অ্যাসিডকে যদি P2O5 দিয়ে উত্তপ্ত করা হয় তাহলে এক অণু জল ত্যাগের মাধ্যমে ফ্যালিক অ্যাসিড পরিণত হয় ফ্যালিক অ্যানহাইড্রাইডে। হ্যাঁ, ফেনল পড়তে গিয়ে আমরা ফ্যালিক অ্যানহাইড্রাইড কেন করছি? ফেনল ফ্যালিক অ্যানহাইড্রাইডের সাথে সামান্য H2SO4 এর উপস্থিতিতে বিক্রিয়া করে একটি জটিল বেশ বড়সড় স্ট্রাকচারের একটা যৌগ তৈরি করে। আমি নামটাতে একটু আগেই বললাম, ফেনলফথ্যালিন। নিশ্চয়ই বুঝতে পারছো, সেই বিশিষ্ট নির্দেশকটি তৈরি করে। এটি হচ্ছে ফ্যালিক অ্যানহাইড্রাইড। আমরা এখানে দুখানা ফেনলকে লিখব। OH গ্রুপের প্যারাতে অবস্থিত H গুলোকে এই একটা ডাবল বন্ড O এর দিকে মুভ করে লিখতে হবে। এটাকে বলছি যদি ঘন H2SO4 এর উপস্থিতিতে আমরা বিক্রিয়া করাই তাহলে এখান থেকে এক অণু জল বেরিয়ে যাবে, যে যৌগটা তৈরি হবে তাকে আমরা বলবো ফেনলফথ্যালিন। অ্যাসিড মিডিয়ামে ফেনলফথ্যালিন এই কাঠামোটাতে থাকে এবং যেটা বর্ণহীন আমরা জানি। বাট সামান্য যদি আমরা ক্ষার মিডিয়াম ব্যবহার করি তাহলে কি হয়? এইটি সেই গোলাপি বর্ণ ধারণ করে। এটা জাস্ট বেসিক মিডিয়ামে, এটা অ্যাসিডিক মিডিয়ামে ফেনলফথ্যালিন স্ট্রাকচার। আর মাধ্যমে গোলাপি, অ্যাসিড মাধ্যমে বর্ণহীন। তো প্রায় শেষ করে এসেছি জায়গাটাকে। তো আমরা এখানে একটা প্রশ্ন করে নিই, পুরনো ফেনল গোলাপি বা লালচে বর্ণ হয়ে যায় কেন? ফেনল আসলে বর্ণহীন এবং খুব কালারলেস ক্রিস্টাল তৈরি করে। এর বাজারজাত একটা নামের কথা আমরা জানি, কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিড বলতে কিন্তু সাপ তাড়ানোর ওষুধ হিসাবে যেটাকে দোকানে পাওয়া যায়, ওই যৌগটা বিশিষ্ট একটা পাঞ্জেন্ট স্মেলও আছে, ওটা কিন্তু ফেনল এবং দেখবে কালারলেস কম্পাউন্ড। কিন্তু ওইটাকে যদি মুখটা খুলে কিছুদিন রেখে দেওয়া হয় তাহলে দেখা যায় মধ্যিখানে একটা গোলাপি বর্ণ তৈরি হয়। তো দেখছে কি, বায়ুর উপস্থিতিতে
ফেনল জারিত হয়ে একটা বিশেষ যৌগ তৈরি করে, প্যারা বেঞ্জোকুইনোন। ফেনল তৈরি করে প্যারা বেঞ্জোকুইনোন। এবারে এই প্যারাবেঞ্জোকুইনোন ফেনলের মধ্যে মিশে যে হাইড্রোজেন বন্ডিং তৈরি করে এবং একটা যৌগে পরিণত, যেটা ওই গোলাপি বা লালচে বর্ণটা তৈরি করে। প্যারাবেঞ্জোকুইনোনটা ফেনলের সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করে ও দ্রবীভূত হয়, এবং যেই কারণে একটা গোলাপি বর্ণ পাওয়া যায়। এটারই লালচে বা একটা গোলাপি বর্ণ আছে। প্যারাবেঞ্জোকুইনোন ফেনল ফেনল মধ্যখানে হাইড্রোজেন বন্ড, এই বন্ডগুলো হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ড। এবারে অন্যান্য জারণ বিক্রিয়াগুলো যদি আমরা দেখি, একটা হচ্ছে কি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ ফেনলকে জারিত করে। শুধু জারিত করেই না, ফেনলের বেঞ্জিন রিংটা কিন্তু বিনষ্ট হয়ে যায়। এখানে যেটা তৈরি হয় সেটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড এবং CO2 এইগুলো পাওয়া যায়। টার্টারিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, CO2 তৈরি হয় KMnO4 দ্বারা জারিত করলে। কিন্তু যদি ফেনলকে ক্রোমিল ক্লোরাইড CrO2Cl2 বা ক্রোমিক অ্যাসিড H2C2O4 অথবা সোডিয়াম বা পটাশিয়াম ডাইক্রোমেট এবং H2SO4 এর মিশ্রণ দ্বারা জারিত করা হয়। মনে রাখবে, সোডিয়াম বা পটাশিয়াম ডাইক্রোমেট এবং H2SO4 মিশ্রণে ক্রোমিক অ্যাসিডই তৈরি হয়। তাহলে এদের জারণের ফলে ফেনল কিন্তু সেই প্যারাবেঞ্জোকুইনোনে পরিণত হয়। এটাকে বলা হয় প্যারাবেঞ্জোকুইনোন এবং ফেনলের মধ্যে দ্রবীভূত হয়ে লাল বর্ণ তৈরি করে, একটু আগেই পড়লাম। আর একটা বিশিষ্ট বিক্রিয়া মনে রাখবে তোমরা, পার ডাই সালফেট K2S2O8, ঠিক আছে, ক্ষারীয় K2S2O8 দ্বারা যদি জারণিত করা হয় এবং জারণের পরে যদি HCl দেওয়া হয়, তাহলে যে যৌগটায় পরিণত হয় তাকে বলে প্যারাবেঞ্জোকুইনল। এটা হচ্ছে প্যারাবেঞ্জোকুইনল। কুইনোন ছিল ডাবল বন্ড, এখানে কিন্তু OH কুইনল বলবো এটাকে, প্যারাবেঞ্জোকুইনল। এটা বিশেষ একটা টাইপের, কিন্তু এটা জারণ। তাহলে জারণের বায়বীয় জারণ পড়লাম, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ পড়লাম, এখানে পটাশিয়াম ডাইসালফেট দ্বারা জারণ দেখলাম, এবং ক্রোমিল ক্লোরাইড বা ক্রোমিক অ্যাসিডের জারণ। এরপর যেটাকে আমরা পড়ব, দুটো বিশেষ বিজারণ যা ফেনল থেকে। একটা কি না, আমরা মেটাল ক্যাটালাইটিক বিজারণ পড়েছি, নিকেল হাইড্রোজেন দ্বারা উত্তপ্ত ভাবে যে বিক্রিয়াটা আমরা করি, নিকেল দ্বারা হাইড্রোজেনের উপস্থিতিতে ফেনলকে যদি বিজারিত করা হয় তাহলে পরিণত হয় সাইক্লোহেক্সানল। মনে রেখো, সাইক্লোহেক্সানলে কিন্তু বেঞ্জিনের মাঝখানে ওই অসম্পৃক্ততাটা নেই, এখানে কিন্তু অ্যারোমেটিক ক্যারেক্টারটা লোপ পেয়ে যায়। আর একটা বিজারণ আমরা পড়বো যাকে বলো বার্চ বিজারণ। বার্চ
এই বার্চ বিজারণে সোডিয়াম এবং তরল অ্যামোনিয়া দ্বারা ফেনলকে বিজারিত করলে প্রথমে একটা অন্তর্বর্তী সাইক্লোহেক্সা, মনে রাখবে সাইক্লোহেক্সা এক দুই তিন চার 1,4 ডাইন 1 অল, তাহলে সাইক্লোহেক্সানলে দুটো ডাবল বন্ড থাকছে এখানে, একটা একে আর একটা চারে 1,4 সাইক্লোহেক্সা 1,4 ডাইফিনল, এবং যেটা টটামেরিজম করে সরি ওটাও লেখা যায় সাইক্লোহেক্সা 3 in 1 উনে পরিণত হয় বা 3 সাইক্লোহেক্সিননে পরিণত হয়, এটাকে বলে বার্চ বিজারণ। ফেনলের শনাক্তকরণের আমরা একটা বিক্রিয়া এখানে পড়ব, ফেনল শনাক্তকরণের বিক্রিয়া যাকে আমরা বলবো লিবারম্যান টেস্ট। ফেনল শনাক্তকরণের একটা বিক্রিয়া হচ্ছে লিবারম্যান টেস্ট। এখানে ফেনলকে 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় NaNO2 এবং H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করালে প্যারা নাইট্রোসো ফেনল তৈরি হয়, যার সাথে ফেনলের একটা কাপলিং বিক্রিয়া হয় যেটাকে বলা হয় ইন্ডোফেনল। এটা একটা কাপলিং বিক্রিয়া। এটা হলো ইন্ডোফেনল। এবং এটা লাল বর্ণের ইন্ডোফেনল। এই ইন্ডোফেনল যৌগ NaOH এর উপস্থিতিতে ও নীল বর্ণ ধারণ করে। ইন্ডোফেনলটা NaOH এর উপস্থিতিতে নীল হয়ে যায়। অর্থাৎ এই বিক্রিয়া দ্বারা আমরা ফেনলকে শনাক্ত করতে পারি। এটা হচ্ছে লবণ, একটা ইন্ডোফেনলের সোডিয়াম লবণ নীল বর্ণ, আর এটা ইন্ডোফেনল লাল বর্ণ। তাহলে প্যারানাইট্রোসোফেনল ফেনলের সাথে বিক্রিয়া করে ফেনল এবং H2SO4 এর সাথে লাল বর্ণের যৌগতে পরিণত হয়, এবং যাকে NaOH দিলে নীল হয়, এটা দ্বারা আমরা ফেনলকে শনাক্ত করতে পারবো।